ওয়ার্কশপ ক্যালকুলেশনের যে সেকেন্ড ইয়ার আছে আইটিআইতে, আইটিআই যে সেকেন্ড ইয়ার ওয়ার্কশপ ক্যালকুলেশন আছে সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো ফ্রিকশন, যেটা তোমাদের নিমির বইয়ে মডুল 1-এ রয়েছে। সেই মডুল 1-এর যে কোশ্চেনগুলো হতে পারে সেই কোশ্চেনগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করব। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য ল অফ ফ্রিকশন? ফ্রিকশনের লটা কি? এই ফ্রিকশনের ল হলো, বলছে দা, এখানে বলছে ফ্রিকশন ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ওভার দ্য এরিয়া অ্যান্ড শেপ অফ দ্য কন্ট্যাক্ট সারফেস। অর্থাৎ কোনো কন্ট্যাক্ট সারফেসের উপর এবং কন্ট্যাক্ট ওভার দ্য কন্ট্যাক্ট সারফেস, অর্থাৎ যে ফ্রিকশনাল ফোর্স হলো যে কন্ট্যাক্ট ওভার সারফেসের উপর ডিপেন্ড করে এবং ইন্ডিপেন্ডেন্ট, এবং কন্ট্যাক্ট সারফেসের এরিয়ার উপরে ডিপেন্ড করে। তাহলে উত্তর অপশানটা কিন্তু এ হবে। এবার নেক্সট কোশ্চেন, যে পরের 2 নম্বরের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স এগেনস্ট এ নমিনাল অবজেক্ট? অর্থাৎ হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স এগেনস্ট এ নমিনাল অবজেক্ট? কোনো নমিনাল কোনো অবজেক্টের এগেনস্টে যে ফ্রিকশনাল ফোর্স হবে সর্বদা অপোজিট ডাইরেকশন টু দ্য অবজেক্ট। অবজেক্টের যে অপোজিট ডাইরেকশন থাকবে তার বিপরীত দিকে এটা হবে। ঠিক আছে, তাহলে এটা হলো এর অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে হুইচ ফোর্স ইজ ডাইরেক্টলি proportional to the normal reaction between contact surface? একটা দুটো কোন ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল নর্মাল রিয়াকশান বিটুইন দ্য কন্ট্যাক্ট সারফেসের নর্মাল রিয়াকশানের সাথে সমানুপাতিক? কোন ফোর্সটা কিন্তু সমানুপাতিক? এই ফ্রিকশনের একটা কোশ্চেন দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশনাল ফোর্সের সাথে নর্মাল রিয়াকশান সর্বদা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এখানে সি অপশান। এবার নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা বলেছে, পরের কোশ্চেন যেটা রয়েছে 4 নম্বরে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন বিটুইন দ্য হুইল অ্যান্ড রোড? চাকা এবং রোডের মধ্যে যে অ্যাক্ট ক্রিয়া করছে, ইফ দ্য ভেহিকেল আর অ্যাভেলেবল টু রান অন রোড, যদি রোডের উপরে রান হয় তখন যে অ্যাক্ট ক্রিয়া করে সেটা কি? সর্বদা ফ্রিকশান। সেটা ফ্রিকশান যদি না ক্রিয়া করতো তাহলে কিন্তু সে রান করতে পারতো না। যদি ফ্রিকশান না থাকতো তাহলে কিন্তু সেখানে কোনো কার যেতে পারতো না, তুমি হেঁটে যেতে পারতে না। তাহলে এটা অপশান হয়ে যাবে এ, ফ্রিকশন। এবার নেক্সট, হুইচ ইজ ইউজফুল ফ্রিকশন? এর মধ্যে যে কটা দেওয়া আছে কোনটা হলো ইউজফুল ফ্রিকশন? এখানে দেখো, রিং ইন সিলিন্ডারের রিং কিন্তু ফ্রিকশন, এটা কিন্তু ইউজফুল নয়। এবার ক্র্যাঙ্কশ্যাফট বিয়ারিং, এটাও নয়। হুইল হাব বিয়ারিং নয়। এখানে ব্রেক, যখন আমরা গাড়িটাকে থামাচ্ছি, ব্রেক শু সাহায্যে গাড়িটাকে তখন থামাচ্ছি, এটা কিন্তু অ্যাপ্লিকেশান করছি আমরা। কোনো রানিং ভেহিকেলটাকে থামাচ্ছি তখন হলো ব্রেক শু দিয়ে করছি কিন্তু। এবার নেক্সট বলছে, হুইচ ইজ ওয়েস্টফুল ফ্রিকশন? কোনটা ওয়েস্টফুল ফ্রিকশন? এর মধ্যে যে ফ্রিকশনগুলো রয়েছে সেই ফ্রিকশনের মধ্যে কোনটা ওয়েস্টফুল ফ্রিকশন? এখানে বলছে অ্যাকচুয়ালি কথা, রিয়ার অ্যাক্সেল গিয়ারটা হলো একটা ওয়েস্টফুল ফ্রিকশন। রিয়ার অ্যাক্সেল গিয়ারটা হলো ওয়েস্টফুল ফ্রিকশন। এবার নেক্সট কোশ্চেন, হুইচ ডিপেন্ড অন দ্য ফ্রিকশনাল ফোর্স? ফ্রিকশনাল ফোর্স কার উপরে ডিপেন্ড করে? ফ্রিকশনাল ফোর্স হলো কন্ট্যাক্ট সারফেসের উপরে কিন্তু ডিপেন্ড করে, কন্ট্যাক্ট সারফেসের উপর কিন্তু
ডিপেন্ড করে। ফ্রিকশনাল ফোর্স কার উপর ডিপেন্ড করে? কন্ট্যাক্ট সারফেসের উপর ডিপেন্ড। 8 নম্বরের কোশ্চেন বলছে হাউ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ এক্সপ্রেস। কিভাবে আমরা কোএফিসিয়েন্ট ফ্রিকশনটাকে এক্সপ্রেস করতে পারবো? সেটা হলো ইট ইজ দ্য রেশিও বিটুইন ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশান দ্বারা, ফ্রিকশনাল ফোর্স এবং নর্মাল রিয়াকশান দ্বারা কিন্তু আমরাকে এটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারবো। মানে ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশান, এই দুটো দিয়ে যদি ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অর্থাৎ মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি মিউ হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ বাই নর্মাল রিয়াকশানটাকে আমরা ডিনোটেড ধরে নিই আর, তাহলে এই নর্মাল এফ বাই আরটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে অপশান কিন্তু আমাদের এখানে বি হয়ে গেল। তাহলে বোঝা গেল। এবার আমাদের নেক্সট কোশ্চেন হলো, পরের কোশ্চেনটা রয়েছে হোয়াট ইজ দ্য ফর্মুলা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। একটু আগে আমরা যে ফর্মুলাটা বললাম সেটা কিন্তু একদম এ অপশান, এটা বি, এটা সি। তাহলে এফ বাই ডাব্লু হলো অপশান রাইট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডি নাম্বারের অপশানটা কিন্তু কারেক্ট। ডি নাম্বারের অপশান এফ বাই ডাব্লু বা এফ বাই ডাব্লু ইকুয়াল টু আমরা নর্মাল রিয়াকশান হিসাবে বলতে পারি। এবার নেক্সট কোশ্চেন আমরা চলে যাই 10 নাম্বার কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ সিম্বল ইজ ইউজ টু ডিনোট কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। মিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু আগে মিউ একটা ওয়ার্ড লিখেছিলাম মিউ ইকুয়াল টু, তাহলে এই মিউ দিয়ে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে ডিনোটেড করা হয়। মিউ দ্বারা কি করা হয়? এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে ডিনোটেড করা হয়। তাহলে মিউ দ্বারা কিন্তু এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে ডিনোটেড করা হয়। নেক্সট 11 নাম্বার বলছে, কোশ্চেনটা করেছে, বলছে হোয়াট কাইন্ড অফ ফ্রিকশন ইজ কল্ড ইফ দ্য টু অবজেক্ট আর ইন কন্ট্যাক্ট অ্যাট রেস্ট। যদি তার কন্ট্যাক্টটা রেস্ট অবস্থায় থাকে তখন সেই ফ্রিকশনটাকে কি ফ্রিকশন বলা হয়? তখন তাকে স্ট্যাটিক ফ্রিকশন, সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। সেই ফ্রিকশনটার নাম হলো কি? স্ট্যাটিক ফ্রিকশন। সেই ফ্রিকশনটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, সেটার নাম হলো, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন নামে পরিচিত। সেই ফ্রিকশনটার নাম হলো স্ট্যাটিক ফ্রিকশন। প্রথম যে কোশ্চেনটা, কোনটা কারেক্ট স্টেটমেন্ট? এখানে একটা কথা মনে রাখবে, প্রথমটা একবার পড়ে দেখি মানে কারেক্ট স্টেটমেন্ট নাকি। লিমিটিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু স্লাইডিং। নো, কোনোদিনও না, কারণ স্লাইডিং ফ্রিকশন আর লিমিটিং ফ্রিকশন ইকুয়াল হয় না। লিমিটিং ফ্রিকশন সর্বদা ভ্যালু বেশি স্লাইডিং ফ্রিকশন তুলনায়। পরে রোলিং ফ্রিকশন মোর দ্যান না, লেস দ্যান হলে এটা রাইট হতো স্লাইডিং ফ্রিকশনের। স্লাইডিং ফ্রিকশন ইজ অলওয়েজ লেস দ্যান লিমিটিং ফ্রিকশন, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের তুলনায় স্লাইডিং ফ্রিকশনের ভ্যালু সর্বদা কম হয়, এটা রাইট। লিমিট ফ্রিকশন ইজ অলওয়েজ লেস দ্যান স্লাইডিং, এটা ভুল। তার মানে সি অপশান হয়ে যাচ্ছে রাইট। পরের কোশ্চেন ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলার সাথে ফর্মুলা জিজ্ঞাসা করেছে। বলছে কোন মানে হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য ফোর্স ইফ দ্য অবজেক্ট ইজ জাস্ট মুভ আপ দ্য প্লেন। অর্থাৎ কোনো প্লেনের উপর দিকে উঠলে এই থিটা অ্যাঙ্গেলটা প্লাস হবে, আর যদি ডাউন দিকে হয় তখন মাইনাস হবে। তাহলে অবভিয়াসলি এই ফর্মুলাটা রাইট, আমরা এটা দেখে বুঝে গেলাম। তাহলে 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এখানে কোন অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলা হয়? অ্যাকচুয়ালি দেখো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা কি আমাদের মনে রাখতে হবে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন
এই এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এইখানে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আমরা এখানে ফোকাস দেখানোর চেষ্টা করছি, এখান থেকে যে অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা হলো বলা হয় ফ্রিকশনাল অ্যাঙ্গেল। অর্থাৎ এই ফ্রিকশন অ্যাঙ্গেল, এই ফ্রিকশনাল অ্যাঙ্গেলটাকে যদি আমরা ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেলটা সেটা আর ও এস। তাহলে অ্যান্সার হবে অ্যাঙ্গেল আর ও এস। তাহলে এই অপশানটা দেখে নিই আমরা কোনটা রাইট। তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে যে অপশানটা বি হলো আর ও এস, এই অ্যাঙ্গেলটা কিন্তু রাইট অ্যান্সার এই কোশ্চেনের। এবার নেক্সট কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইফ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল? যখন কোএফিসিয়েন্ট ফ্রিকশন, তার মানে এখানে কোশ্চেনটা বলেছে কোএফিসিয়েন্ট ফ্রিকশনটা সাথে ইকুয়াল, কোনটা ইকুয়াল হবে? অর্থাৎ আমরা যেটা দেখেছি যে মিউ ইকুয়াল টু আমরা জানি যে মিউ ইকুয়াল টু আমরা জানি যেটা আমরা জানি মিউ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু টেন ফাই। অর্থাৎ এখানে টেন ফাই অর থিটা দ্বারাও প্রকাশ করা যেতে পারে, এটা টেন ফাইও হতে পারে বা টেন থিটা দ্বারাও প্রকাশ করা যেতে পারে, এটাকে টেন থিটাও হয়। তাহলে এই টেন থিটা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ অপশন কিন্তু এখানে আমরা তার অপশনটা আমরা দেখতে পাচ্ছি সি। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সাথে যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন রয়েছে সেটা হলো টেন থিটার সাথে প্রকাশ করা হচ্ছে। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ডিনোট দ্য লেটার আর? এখানে আর যে লেটার সেটা ডিনোটেড করা হয় নর্মাল রিয়াকশান দ্বারা, এটা হলো নর্মাল রিয়াকশান দ্বারা প্রকাশ করা হয়। তার মানে অপশানটা অলরেডি আমরা এটা দেখে যেটা নর্মাল রিয়াকশান দেখতে পাচ্ছি সেটা হলো এই ডি নাম্বার অপশানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডি নাম্বার অপশান হলো কারেক্ট। অর্থাৎ নর্মাল, যেটা হলো নর্মাল রিয়াকশান কিন্তু এটা অ্যান্সার। তাহলে নর্মাল রিয়াকশান এই ক্ষেত্রে অ্যান্সার হলো। হোয়াট ইজ দ্য পারপোজ অফ লুব্রিক্যান্ট? কোনটা হলো লুব্রিক্যান্টের পারপোজ? এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখবে, লুব্রিক্যান্ট এই কারণেই ব্যবহার হয় ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য। মেন ফাংশন হলো ফ্রিকশনটা রিডিউস করার জন্যই কিন্তু লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়, ফ্রিকশনটাকে রিডিউস করার জন্যই কিন্তু লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়। তাহলে ফ্রিকশনটাকে কমানোর জন্য কিন্তু আমরা কি করি, এই লুব্রিক্যান্টগুলো ইউজ করি। তাহলে ফ্রিকশন রিডিউস করার জন্য কিন্তু লুব্রিক্যান্ট ইউজ করা হয়। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ লুব্রিক্যান্ট ইজ ইউজ ইন উইক ফিড লুব্রিক্যান্ট সিস্টেম? উইক ফিড লুব্রিক্যান্ট সিস্টেমে কোন লুব্রিক্যান্ট, কোন ধরনের লুব্রিক্যান্ট ইউজ করা হয়? কোন ধরনের লুব্রিক্যান্ট ইউজ করা হয়? এখানে যে লুব্রিক্যান্ট ইউজ করা হয় সেটা হলো, সেই লুব্রিক্যান্টের নাম হলো এখানে লাভ লুব্রিক্যান্ট, যেটাকে বলা হয় লাভ লুব্রিক্যান্ট নামে পরিচিত। ঠিক আছে,
লুব্রিক্যান্টের নাম হলো সেল অফ লুব্রিক্যান্ট। নেক্সট কোশ্চেন হলো এখানে উইক ফিডের লুব্রিক্যান্টের জন্য উইক ফিড লুব্রিক্যান্ট সিস্টেমে ব্যবহার করা হয়। এবার নেক্সট কোশ্চেন, যে পরের কোশ্চেন বলছে হুইচ লুব্রিক্যান্ট সিস্টেম ইজ প্রোভাইডেড with a ring oil to flash lube oil continuously around the part এর মধ্যে দিয়ে রিং অয়েলে যে লুব্রিকেটিং সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেমটার নামটা কি? সেই লুব্রিক্যান্টের ফ্ল্যাশ ফিড মেথড, তখন তাকে বলা হয় ফ্ল্যাশ ফিড, অর্থাৎ রিং অয়েল মানে ছুঁড়ে মারছে, অর্থাৎ তেলটাকে ছুঁড়ে ওই রিংয়ের মাধ্যমে ওটাকে হাফ মানে অয়েল ক্যানে অয়েলের মধ্যে চুবানো রয়েছে, হাফ উপরে রয়েছে, ফলে নিচের পোর্শনটা যখন ঘুরছে উপরে লুব্রিকেট হয়ে যাচ্ছে, উপরের যে ড্রাই পোর্শনটা নিচে চলে আসছে পরে রোটেট করার পরে। অর্থাৎ তাহলে এটা বুঝতে পারলাম ফ্ল্যাশ ফিড সিস্টেম বা ফ্ল্যাশ ফিড মেথড বলা হয়। 20 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং 3 টাইপ অফ লুব্রিকেশন সিস্টেম ইন জেনারেলি যে 3 ধরনের লুব্রিকেন্টের সিস্টেম ইউজ করা হয় সেগুলো কোনগুলো? একটা হলো গ্র্যাভিটি সিস্টেম, একটা ফোর্স ফিড সিস্টেম, একটা ফ্ল্যাশ ফিড। তার মানে এই তিনটেই হলো সি নম্বর অপশানে দেখতে পাচ্ছি, এই তিনটে কিন্তু আমরা ব্যবহার করব, কিন্তু তিনটেই ব্যবহার করি। তাহলে একটা গ্র্যাভিটি ফিড অর্থাৎ ভ্যালোসিটি ফিড ব্যবহার করা হয় না, ঠিক আছে, প্রথম একটা অপশান। ফ্রিকশনাল ফিড ব্যবহার করা হয় না, তারপরে দেখো ফ্রিকশনাল ফোর্স সিস্টেমও ব্যবহার করা হয় না। তাহলে এইগুলো এই তিনটে কিন্তু এইটা ব্যবহার হচ্ছে না, এই ক্ষেত্রে ভ্যালোসিটি ব্যবহার হচ্ছে না 2 নম্বরে। 3 নম্বরে হলো যে ফ্রিকশনাল ফিড সিস্টেম, এই সিস্টেম কোনোদিন সিস্টেম নেই ফ্রিকশনাল সিস্টেমে, তাহলে অপশানটা সি হলো কারেক্ট। এবার নেক্সট কোশ্চেন, হুইচ lubrication system employ oil hole in the machine, মেশিনের যে অয়েল হোল সিস্টেমে যেটা লুব্রিকেটিং করা হয় সেটা কোন মেথডে করা হয়? সেটা গ্র্যাভিটি ফিড মেথডে কিন্তু করা হয়, ফিড সিস্টেম মেথড করা হয়। তাহলে আমরা এই কটা জিনিস জেনে নিলাম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লুব্রিকেশন সিস্টেম? এখানে একটা লুব্রিকেশন সিস্টেমের একটা ছবি দিয়েছি আমরা, এই ছবিটা দেখে আমাদের বলতে হবে এই লুব্রিকেটিং সিস্টেমটার নাম কি, অর্থাৎ এই লুব্রিকেটিং সিস্টেমটার নাম কি আমাদের জানতে হবে। দেখো এই লুব্রিকেটিং সিস্টেমটা আমরা যে সিস্টেমটা এখানে দেখা আছে, যে অপশানগুলো দেখতে পাচ্ছি, সেই অপশানের মধ্যে আমরা উইক ফিড সিস্টেম, এটাকে বলা হয় উইক ফিড সিস্টেম। এই সিস্টেমটার নাম হলো উইক ফিড সিস্টেম, অর্থাৎ এটা হলো উইক ফিড সিস্টেম। আমরা নেক্সট চলে যাচ্ছি পরের কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন, which is used to reduce the friction in the machine part, অর্থাৎ মেশিন পার্টের মধ্যে ফ্রিকশনটাকে রিডিউস করা হয়। আমরা আবারও বলেছি ফ্রিকশন রিডিউস করতে যেটা ব্যবহার করা হয় সর্বদা কিন্তু লুব্রিক্যান্ট, তাহলে কিন্তু এই ক্ষেত্রে চোখ বুঝে অ্যান্সারটা কিন্তু লুব্রিক্যান্ট আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এই লুব্রিক্যান্ট হলো এখানকার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, which is the main purpose of using the lubricating oil in ইঞ্জিন মুভিং পার্ট, অর্থাৎ ইঞ্জিন মুভিং পার্টের মধ্যে যে লুব্রিকেটিং করছে তার মেন কারণ কি? মেন কারণটা কি? একদম একটা কথা মনে রাখবে, লুব্রিকেটিং হলো রিডিউস ফ্রিকশন, অর্থাৎ ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য। যদি এই অপশান থাকে এটাকেই আগে প্রেফার দিয়ে দেবে, তাহলে অপশান এটা বুঝে গেলাম। এবার নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? এখানে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট সিস্টেম? একটা কথা বলি, যদি কোনো সময় এরকম স্টেটমেন্ট দেয় তাহলে প্রত্যেকটা অপশান কিন্তু আমাকে পড়ে অ্যান্সার দিতে হবে। প্রথমটা লুব্রিকেটিং অ্যাক্ট টু প্রিভেন্ট দ্য করশন,
প্রিভেন্ট দ্য করশন। করশন আটকানোর জন্য কি লুব্রিক্যান্ট ইউজ করা হয়, এটা এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু প্রথমটাই কিন্তু কারেক্ট, প্লাস রিডিউস ফ্রিকশনের এই উত্তরটা কারেক্ট, আমরা প্রথমে দেখে নিই। পরের কোশ্চেন, লুব্রিকেট অ্যাক্ট অ্যাজ এ ভেসেল, নো, কোনো ভেসেলের উপর কাজ করে না, মানে সিলের উপর কাজ করে না। লুব্রিকেটিং অ্যাক্ট অ্যাজ এ ফুয়েলের উপর কাজ করে না, ফিল্টারের উপর কাজ করে না, তাহলে অপশনটা কিন্তু কারেক্ট অপশন কিন্তু এ। নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেন, বলছে হোয়াট কজ দ্য এফিসিয়েন্সি অফ মেশিন বাই মেনটেনিং দ্য লুব্রিকেশন মেনটেনিংয়ের মেন এফিসিয়েন্সির কজটা কি, কারণটা কি, তার এফিসিয়েন্সিটাকে বাড়ানো কমানো, কি কারণে এটা ব্যবহার করা হয়। এখানে কিন্তু সর্বদা এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য কিন্তু মেশিনের আমরা সর্বদা লুব্রিকেটিং ইউজ করি, তাহলে এফিসিয়েন্সি ইনক্রিজের জন্য কিন্তু ব্যবহার করা হয়। এখানে একটা কোশ্চেন আমরা দিয়েছি, এখানে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর লুব্রিকেশনের জন্য একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করেছি। এই ইনস্ট্রুমেন্টটা দেখে আমাদের বলতে হবে এটা কি টাইপের ইনস্ট্রুমেন্ট, এটা কি টাইপের ইনস্ট্রুমেন্ট। এটা দেখো এই হ্যান্ডেলটা টি টাইপের, ইংরাজি টি ওয়ার্ডের মতো, অর্থাৎ এই হ্যান্ডেলটা দিয়ে এটা যদি রোটেট করি, এখানে যদি কোনো গ্রিস থাকে সামনের দিকে, কোনো লুব্রিকেটিং মানে কোনো পদার্থ থাকে, সেটা কিন্তু সামনে দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে টি হ্যান্ডেল প্রেশার গান বলা হয়, এটার নাম হলো টি হ্যান্ডেল প্রেশার গান, এটা টি হ্যান্ডেল প্রেশার গান নামে পরিচিত, এটাকে বলা হয় টি হ্যান্ডেল প্রেশার গান। নেক্সট দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, এই লুব্রিকেন্টটা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু গ্র্যাভিটির ফলে, এই লুব্রিকেন্ট ছবিটা অভিকর্ষ টানের ফলে কিন্তু এটা নিচে, উপর থেকে নিচের দিকে আসবে, এটা দেখে আমরা, তার মানে এটা গ্র্যাভিটি ফিড মেথড বা গ্র্যাভিটি ফিড সিস্টেম অ্যান্সার হবে। দেখি অপশানটা কত নম্বরে, অপশানটা অলরেডি দেখতে পাচ্ছি এখানে সি অপশান কারেক্ট। তাহলে নেক্সট কোশ্চেন, তাহলে এটা দেখতে পেরে, এবার নেক্সট কোশ্চেন হলো হুইচ ওয়ে অফ দ্য কুলেন্ট অ্যাক্ট অ্যাজ এ লুব্রিক্যান্ট, অর্থাৎ লুব্রিক্যান্টের যে কুলেন্ট ওয়েতে কাজ করে সেটা কোন ওয়েতে, কোন পদ্ধতিতে এটা কাজ করে, সেটা কাজ করে হলো টু ক্যারি অ্যাওয়ে হিট বহন করে লুব্রিক্যান্টগুলো কি করে, সেই ওই মানে হিটিং পার্ট থেকে লুব্রিক্যান্ট সেই হিটটাকে ট্রান্সফার করে যায়, নিয়ে সেটাকে কুলিং করে সেই সিস্টেমে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন কিন্তু ক্যালকুলেশন, একটা ম্যাথামেটিক ক্যালকুলেশনের একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা কিন্তু আমাদের দেখো একটা ফোর্স একটা দিয়েছে, ফোর্স দিয়েছে, হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড, এখানে ফোর্সটা চেয়েছে, রিকোয়ার্ড মুভ দ্য বডি মাস এত, অর্থাৎ মাস দিয়ে দিয়েছে, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এত দিয়েছে, আর এখানে কেজি নিউটনে কনভার্ট করে 1 কেজি সমান 10 নিউটন দিয়ে দিয়েছে, এই নিউটনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা লিখে নিই, তাহলে মিউ ইকুয়াল টু আমাদের যে ফর্মুলাটা একটু লিখি, তাহলে মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ বাই ডাব্লিউ, অর্থাৎ মিউ এর ভ্যালু হলো আমি এখানে লিখছি 0.4 ইকুয়াল টু এফ
বাই ডাব্লুর ভ্যালু হলো 1 কেজি, 100,000 কেজি, 1000, এটাকে কি করলাম আমরা নিউটনে কনভার্ট যদি করতে হয় তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই এখানে পয়েন্ট তুললে 10 আসলো, একটা শূন্য কাটা গেল, তাহলে এফ ইকাল টু কিন্তু আমরা বলতে পারলাম 4,000 নিউটন, 4,000 নিউটন। তাহলে এর অ্যান্সার কিন্তু আমরা জেনে গেলাম বা দেখে নিলাম কিভাবে অ্যান্সারটা হয়। তাহলে পরীক্ষায় এই সিম্পল এই সহজ কতগুলো অঙ্ক দেবে এইভাবে, সে কিন্তু তোমাদের করতে হবে, এই টাইপেরই থাকবে পরীক্ষার হলে। তাহলে এটা অপশান হয়ে গেল এটা। এবার নেক্সট কোশ্চেন 31 নাম্বার কোশ্চেন, আবারও ম্যাথ এই কোশ্চেনটার মধ্যে। এখানে একটা এবার মিউ এর ভ্যালুটা চেয়েছে, মিউ এর ভ্যালুটা বের করতে গেলে অর্থাৎ কী করতে হবে, এই কেজি থেকে নিউটনে কনভার্ট করে 10 দিয়ে অর্থাৎ 3 বাই, অর্থাৎ আমরা 30 ফোর্স বাই, আমরা জানি একটু আগে জেনেছি যেটা মিউ ইকুয়াল টু, আমরা মিউ ইকুয়াল টু জেনেছি যে আমরা মিউ ইকুয়াল টু জেনেছি, মিউ ইকুয়াল টু যেটা এফ বাই 35 এফ বাই ডাব্লু, সরি এটা হবে ফর্মুলাটা আগে লিখে নিই, এফ বাই ডাব্লু, কিন্তু সেম ইউনিটে নিয়ে যে অঙ্কটা করতে হবে, তাহলে অঙ্কটার অ্যান্সার মিলবে। উপরে 30 নিউটন, নিচে হলো কত আছে 35 কেজি ডাব্লুর ভ্যালু, মাসের ভ্যালুটা আর কি। এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি চলে আসবে, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 3/35 ভাগ করলে যে ভ্যালুটা বেরোয় সেই ভ্যালুটা হলো অলরেডি, তাহলে এই ম্যাথটা আমরা করছি, দেখো 3/35 দ্যাট ইজ অ্যান্সার 0.0857। তাহলে আমরা কিন্তু অপশানটা যেটা দেখতে পাচ্ছি সেই অপশানটা কিন্তু এখানে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার 0.857। সেম প্রসেসে পরের আর একটা কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেনটার ভ্যালু এখানে বলা হয়েছে, হাউ মাচ ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ অ্যান অবজেক্ট ওয়েট 20 কেজি ইফ দ্য ভ্যালু এম ইকুয়াল টু, অর্থাৎ এটা বলে দিয়েছে এখানে, অর্থাৎ মিউ এর ভ্যালু, এটা মিউ হলো মিউ দিয়ে প্রকাশ হয়, এত দিয়ে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা কত হবে সেটা কিন্তু বলেছে। অ্যাকচুয়ালি এইখানে যে ফর্মুলাটা করতে হবে সেটা হলো 20 ইন্টু মিউ এর ভ্যালু হলো 0. অর্থাৎ মিউ এর বদলে এখানে এম দিয়ে দিয়েছে 24, মাল্টিপ্লাই করো, এখানে পয়েন্ট তুলে 100 নিয়ে আসতে হবে, একটা শূন্য আউট হয়ে গেল, এখানে 24 দুগুণে 48, 40, এক্ষেত্রে 48 দাঁড়ালো বাই 10, তাহলে অ্যান্সার হয়ে গেল 4.857।
4.8 কেজি 4.8 কেজি অ্যান্সার। অর্থাৎ আমরা কিন্তু অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। এ অপশানে দেখতে পাচ্ছি এই উত্তর অপশানটা রয়েছে, তাহলে এটা কিন্তু কারেক্ট। এবার নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ ওয়েট অফ অ্যান অবজেক্ট কুড বি মুভড বাই ফোর্স অফ 30 kg if coefficient of friction is 0.0125 রয়েছে কোএফিসিয়েন্ট। এখানে ওয়েটটা বের করতে বলেছে। অর্থাৎ এটাকে করতে গেলে অর্থাৎ আমরা জানি যে ফর্মুলাটা মিউ ইকুয়াল টু এফ বাই ডাব্লু। অর্থাৎ আমরা ডাব্লু ইকুয়াল টু বলতে পারি যে এফ বাই মিউ। অর্থাৎ এফ এর ভ্যালু ফোর্স হলো 30 আর এসের ভ্যালুটা মিউ এর ভ্যালু হলো কোএফিসিয়েন্টের ভ্যালু 0.0125। এখানে পয়েন্ট যদি তুলি উপরে চলে আসছে একের পেছনে 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে। এখানে এটা জানলাম, তাহলে এটা হলো এটা হলো 1। তাহলে এইবার এটা যদি আমরা নর্মাল কাটাকাটি করি, যাই হোক আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দিই যেটা কিভাবে আসবে। তাহলে প্রথমে মানে 3-এর পেছনে 30 ছিল, তার পেছনে কটা 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে, মানে টোটাল 5টা শূন্য ডিভাইডেড বাই 125 125, দ্যাট ইজ অ্যান্সার। এখানে 2400 কেজি 2400 কেজি আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু যে এই অপশানটা দেখো, এখানে কিন্তু অপশানটা কিন্তু কারেক্ট হলো ডি। তাহলে বোঝা গেল। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড ওয়েট এত কেজি ইকুইভ্যালেন্ট। এখানে ইকুইলিব্রিয়াম, এখানে বলছে ওয়েট ইকুইলিব্রিয়াম এত এবং মিউ এর ভ্যালু এত। তাহলে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলের কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে যে অ্যাঙ্গেলের ভ্যালুটা কি। আমরা অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখবে যে ট্যান যে ফর্মুলাটা রয়েছে সেটা হলো ট্যান যেটা ট্যান থিটা ইকুয়াল টু মিউ। এটা মিউ বাই এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা যদি থিটা ইকুয়াল টু ট্যান, এই ট্যানটা এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স মিউ করি, তাহলে এই মিউ এর ভ্যালুটা কিন্তু এম দ্বারা প্রকাশ হয় 0.00। ওটা যদি আমরা ভ্যালুটা করি তাহলে এর অ্যান্সারটা কিন্তু চলে আসবে
তাহলে আমরা এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন করি। দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটরে, অর্থাৎ দেখো ট্যান ইনভার্স যদি এটা ক্যালকুলেটর দিই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। সেই অ্যান্সারটা কিন্তু চলে আসছে সেটা কিন্তু 30 ডিগ্রি কাছাকাছি, এটা কিন্তু 30 ডিগ্রির কাছাকাছি। তাই আমরা যে অপশানটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেবে সেটা হলো 30 ডিগ্রি, ক্ষেত্রে ভ্যালুটা চলে আসবে, এর ভ্যালুটা বসালে। এবার নেক্সট চলে আসছি পরের কোশ্চেন। বলছে হাউ মাচ ফোর্স ইজ রিকোয়ার্ড টু জাস্ট স্লাইড এ 20 kg object lying on a horizontal table if the m অর্থাৎ মিউ বা এম এর ভ্যালু এত, তাহলে ফোর্স রিকোয়ার্ড চেয়েছে। অর্থাৎ একদম সিম্পল ভাষায় আমরা এটা তো জানি, এফ ইকুয়াল টু আমরা বলতে পারি না যে এফ ইকুয়াল টু এফ সমান সমান আমরা এম দিয়েই প্রকাশ করি, যেহেতু এম রয়েছে, এম ইন্টু ডাব্লু। তাহলে এটা বেরিয়ে আসবে এম এর ভ্যালু, স্মল এম এর ভ্যালু 0.2, ডাব্লু এবার ভ্যালুটা হলো 20, তাহলে পয়েন্ট তুললে 10 আসলো, একটা শূন্য কাটা, কেটে দিলাম, 2 দুগুণে 4 হলো। এক্ষেত্রে কিন্তু 4 কেজি কিন্তু অ্যান্সার হয়ে গেল, 4 কেজি কিন্তু এর ক্ষেত্রে অ্যান্সার। তাহলে ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবার নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড মুভ এত কেজি অবজেক্ট কোএফিসিয়েন্ট। এক সেম অঙ্ক, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি 48, তাহলে এখানে দুটো শূন্য, তাহলে এখানে করলে দুটো শূন্য একটা শূন্য, এইটা আর এইটা গুণ করলে এই পয়েন্ট গুণ করলে ভ্যালুটা যেটা আসবে সেটা হলো অ্যান্সার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো এইটা, অর্থাৎ 2 এর সাথে যদি 24-এর গুণ করি তাহলে 48 হয়। অর্থাৎ এখানে দুটো শূন্য একটা শূন্য কাটা গেলে একটা শূন্য থাকবে, তাহলে 48-এর 1 ঘর দশমিক যদি এই পাশে যায় তাহলে অবভিয়াসলি অ্যান্সারটা 4.8 কেজি দাঁড়াচ্ছে। 4.8 কেজি কিন্তু অ্যান্সার, 4.8 কেজি এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হলো। তাহলে একই কোশ্চেন, হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ফর পুলিং লোড। অর্থাৎ একটা ফোর্স দিয়ে একটা কোএফিসিয়েন্ট ফ্রিকশন চেয়েছে, পুলিং লোড এত, সেই লোডটা হলো এত 400 কেজি, এবং সেটা কত 440 কেজি ফোর্স দিই। অর্থাৎ এক্ষেত্রে 40/400 দিয়ে যদি ভাগ করি, 40কে যদি 400 দিয়ে ভাগ করি, যে পয়েন্ট ফ্র্যাকশান পাওয়া যাবে সেটাই হলো এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হলো, যে অ্যান্সারটা এখানে রয়েছে সেটা কিন্তু 0.1 কিন্তু এর অ্যান্সার, 0.1 কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন, হাউ মাচ উইল বি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বডি। সেম। তাহলে 40কে যদি 80 দিয়ে ভাগ করি হাফ হয়, হাফের ভ্যালু মানে 0.5, তাহলে 0.5 এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, অর্থাৎ হাউ মাচ উইল বি দ্য ওয়েট অফ দ্য বডি which will be moved by a horizontal force of 50 kg against a frictional resistance 0.25, frictional resistance 0.25, তাহলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স 0.25, হরিজন্টাল ফোর্স এত। তাহলে আমরা বলতে পারি যদি এই
25 আর 50 কেজি আর 0.25 দিয়ে যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, আমরা যেটা জানি একটা এই অঙ্ক সেম অঙ্ক আমরা করেছি যে এখানে ডাব্লু বের করার নিয়ম হলো, ডাব্লু বের করার নিয়ম, ডাব্লু যখন বের করছি দেখো আবার দেখে নাও, ডাব্লু ইকুয়াল টু আমরা বলতে পারি এফ ফোর্সটাকে অর্থাৎ হরিজন্টাল ফোর্সটাকে যদি আমরা মিউ দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ মিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু এর ভ্যালু পাওয়া যায়। অর্থাৎ 50 কেজিকে যদি 0.25, তাহলে এই পয়েন্ট তুললে উপরে চলে আসলো 100, 100, 25 4, 25 দুগুণে 2, তাহলে 200 কেজি। অ্যান্সারটা হয়ে গেল 200 কেজি, 200 কেজি। তাহলে 200 কেজি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার দাঁড়িয়ে গেল। এবার নেক্সট চলে আসি পরের কোশ্চেন, বলছে হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাঙ্গেল ইনক্লাইন্ড অফ অ্যান অবজেক্ট ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ এইটা সেম রয়েছে, সেম একটু আগে আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম, যে অঙ্কটা করেছিলাম, থিটা ইকুয়াল টু থিটার ভ্যালু বের করতে গেলে ট্যান ইনভার্স মিউ, ট্যান ইনভার্স 0.84, কিন্তু এই ভ্যালুটা যদি আমরা করি তাহলে এখানে কিন্তু অ্যান্সার চলে আসবে। সেই অ্যান্সারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যান্সারটা কিন্তু ক্যালকুলেটারে যদি করি তাহলে আমরা অ্যান্সার দেখতে পাবো, সেটা হলো 40 ডিগ্রি। সেটা চলে আসবে কত? 40 ডিগ্রির নিয়ার অ্যাবাউট 40 ডিগ্রি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন, এটা ক্যালকুলেটারে দিলেই চলে আসবে এই অ্যান্সারটা। সায়েন্টিফিক ক্যালকুলেটারে অ্যাপ্লিকেশনের জন্য দেখো আমি এটাকে করে দেখাচ্ছি। সায়েন্টিফিক ক্যালকুলেশনে 0.85টাকে ট্যান ইনভার্সে নিয়ে যাচ্ছি। দেখো ট্যান ইনভার্স 0.85 মানে হলো 40.0 মানে 346, এটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমরা ডিগ্রিতে তার অ্যান্সার কিন্তু 40 ডিগ্রি, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু এটা, তাহলে বোঝা গেল। এবার নেক্সট কোশ্চেন চলে আসি পরের কোশ্চেনটায়, 41 নম্বরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান টু মুভ দ্য বডি অফ মাস 60 ডিগ্রি টু দ্য ডিস্টেন্স 5 মিটার, 5 মিটার ডিস্টেন্স, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এত, তাহলে অ্যান্ড দ্য প্লেন ইজ 0. কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.2, এত মিটার ডিস্টেন্স, যেখানে ওয়ার্ক ডানটা চেয়েছি। এখানে আগে অ্যাকচুয়ালি একটা কথা চিন্তা করো, ফোর্সটাকে আগে বের করতে হবে। আমরা ফোর্স বাই ডাব্লু আমরা জানি, তাহলে এফ বাই ডাব্লু, এই ক্ষেত্রে এফ বাই ডাব্লু অর্থাৎ এফ বাই ডাব্লু ইকুয়াল টু আমরা মিউ জানি, অর্থাৎ এই ক্ষেত্রে এফ ইকুয়াল টু আমরা বলতে পারি ডাব্লু ইন্টু যেটা মিউ হয়। এবার আমরা ডাব্লুর ভ্যালু, ওয়ার্কের ভ্যালু বের করতে গেলে, ওয়ার্ক ডাব্লু আরকে ওয়ার্ক বের করতে গেলে, অর্থাৎ ফোর্সটাকে যদি একটা ডিস্টেন্স দিয়ে গুণ করি, তাহলে কিন্তু ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 60কে যদি 0.2 দিয়ে ভাগ করি, তাই এই ক্ষেত্রে কিন্তু 12, এই ক্ষেত্রে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, তাহলে 60 ইন্টু মিউ এর ভ্যালু হলো 0.2, এটা কিন্তু গুণ, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হলো, যদি গুণ করি পয়েন্ট তুলে একটা শূন্য চলে যাবে নিচে, তাহলে একটা শূন্য আউট হয়ে যাবে, এখানে 12, এক্ষেত্রে হয়ে যাবে 12 কেজি, এখানে 5 মিটার ডিস্টেন্স আছে, অর্থাৎ 12-এর সাথে যদি 5 দিয়ে গুণ করি, 5 বারং কত হচ্ছে 60, এক্ষেত্রে 60 কেজি মিটার, এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 60 কেজি মিটার, এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 1। অর্থাৎ আমরা অপশানটা কিন্তু রয়েছে, যেটা সবার মনে রাখবে, কেজি মিটার বা মিটার কেজি, এটা হলো ওয়ার্কের ইউনিট বা মানে কাজের ইউনিট। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, সেম আর একটা কোশ্চেন রয়েছে 43 নম্বরে, হাউ মাচ উইল বি ওয়ার্ক ডান মুভিং দ্য এত কেজি অফ দ্য বো হরিজেন্টাল প্লেন থ্রু সেম ডিস্টেন্স এত মিটার, সেম প্রসেসে এই অঙ্কটা নিজে করবে। পরের কোশ্চেনটাও সেম, ঠিক আছে, এই 3টে কোশ্চেন নিজেরা করবে। তাহলে আজকে আমরা ফিকশানের উপর যে টাইপের কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেন ম্যাক্সিমাম সব করিয়ে দিয়েছি, এটা সবাই একটু দেখে নেবে। থ্যাংক ইউ, গুড বাই।